সান্নিধ্যের মুখে মাস্ক, পরনে অ্যাশ টি শার্ট, কালো প্যান্ট। শীতের মাঝে তার শরীরে নেই কোনো উষ্ণদায়ক পোশাক। তার মস্তিষ্কের উত্তাপে সবকিছু আজ ফিকে। একাধিক নিরাপত্তা কর্মীর ভিড় উপেক্ষা করে মাত্র 1 মিনিট সময় সান্নিধ্য সামনাসামনি সারফরাজের সঙ্গে কথা বলে, হাত দিয়ে কিছু একটা বুঝিয়ে দিয়ে অতঃপর দ্রুত উঠে পড়ে গাড়িতে। সাংবাদিকগণ খানিকটা সুযোগ পেতে গাড়ির চারপাশে জমায়েত হয়। উইন্ডো উঠে গেলেও ভেতর হতে আবছা এমপি সাহেবের অবকায়ার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তারা। ঠেলাঠেলি সহ এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে ওঠে। সান্নিধ্যর ব্যক্তিগত লোকজন সারফরাজের আদেশে দ্রুত সবাইকে এখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যায়। নিচে চলমান এই গ্যাঞ্জাম যেন কোনোভাবেই ওপর অব্দি না পৌঁছায়, সেদিকে বিশেষ নজর। চোখের পলকে সকল কিছুকে উপেক্ষা করে এক মুহূর্তে ছুটে যায় চারটে গাড়ি। গর্জানো সুরে আশেপাশে মুখরিত হয়ে ওঠে। নীরব রাতে বেজে ওঠা অজানা অশঙ্কার করুণ সুর। শীতের মধ্যরাতে কুয়াশা জমে অস্পষ্ট হয়ে আছে চারপাশ, সেই সাথে অস্পষ্ট হতে শুরু করে দুটো মানুষের গতিশীল জীবন। শেহরিন সান্নিধ্য পড়ে যায় কলকধাঁধায়। আসন্ন ঝড় তাদের স্বাভাবিক জীবনের বাঁককে ঘুরিয়ে দিয়ে নিয়ে যায় অস্বাভাবিক এক পরিস্থিতিতে। শীতের সকালের কোমল রোদর জানালার পর্দা ছাড়িয়ে ঘরের মধ্যে এসে পড়েছে। চোখের পাতায় মিঠে আলোর সেই রেশ ছড়িয়ে পড়তেই কেঁপে ওঠে শেহরিন। দুহাত মুচড়ে ঘাড় ঘুরিয়ে সে অল্প অল্প করে চোখ খুলে তাকায়। ঝলমলে আলোমাখা সকালের সূচনা দৃষ্টিকোটরে বন্দী হতেই হাত বাড়িয়ে ফোনটা নিয়ে এসে সময় দেখে 8:30 বেজে চলেছে। আজকে ক্লাস রয়েছে 10:15 হতে। আড়ামোড়া ভেঙে সে বিছানা ছেড়ে ধীরে ধীরে ওঠে। নেতা সাহেব আজকেও তার আগে উঠেছে, মানে নিশ্চিত এখন কিচেনে আছে, হয়তো নাস্তা তৈরি করছে। ক্ষত হাত নিয়ে একা একা কাজ করছে ভেবে শেহরিন পা বাড়ায় কিচেনে একটু সাহায্য করার জন্য। গুড মর্নিং ভাবিজান। হুট করে চেনা পরিচিত মেয়েলি কণ্ঠস্বর পেয়ে শেহরিন চমকে ওঠে খানিকটা। সানজিকে এই মুহূর্তে বাসায় উপস্থিত দেখে একটু অবাক হলেও সঙ্গে সঙ্গে মুখে ফুটে ওঠে এক উজ্জ্বল হাসি। গুড মর্নিং ম্যাডাম। আপনি এই সময়? আমি কি স্বপ্ন দেখছি? নো, স্বপ্ন কেন দেখবেন, সানজি সত্যি এসেছে। বাহ, আজকে এত সকাল সকাল, ব্যাপার কি? সানজি দু হাতে ধোয়া ওঠা কফি মগ নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসে। চোখের ইশারায় শেহরিনকে কাছে ডেকে বলে, ব্যাপার স্যাপার কিছু একটা। আসুন আগে একসাথে কফি আড্ডা দেই, তারপরে কারণ ব্যাখ্যা করি। শেহরিন কিচেনের দিকে এক পলক তাকিয়ে মুখে স্মিত হাসি বজায় রেখেই বলে, কফি কি তুমি বানিয়েছো নাকি নেতা সাহেব বানিয়েছেন? উনি কিচেনে? আমি নিজে বানিয়েছি। আসো তুমি। উনি কোথায়? আছে কোথাও, আসো তো তুমি। শেহরিন কিচেনের দিকে এক পলক তাকিয়ে মুখে স্মিত হাসি বজায় রেখেই বলে, কফি খেতে পারবো না আপু আমি। স্মেল লাগে নাকে? হ্যাঁ। ওহো, শুধু শুধু দুটো তৈরি করলাম তাহলে। সমস্যা নেই, দুই ভাই বোন শেয়ার করুন আজকে। সানজি হালকা চুমুক টেনে কফির মগটা টেবিলে রাখে। ঠান্ডা দুটো হাতের তালু ঘষতে ঘষতে উষ্ণ করে নরম চাহনিতে তাকিয়েই বলে, ভাইয়া বাসায় নেই শেহরিন? সানজির কথা শোনা মাত্র শেহরিন দেওয়ালে সাঁটানো বড় ঘড়ির দিকে তাকায়। উজ্জ্বল মুখরেখায় খানিকটা কপাল ভাঁজ করেই বলে, আজকে আগেই বের হয়েছে। প্রতিদিন তো 10টার দিকে বের হন। আমি আসার কারণ শুনবে না? হ্যাঁ বলো। আমি যদি বলি এখন থেকে আমি এ বাসায় থাকবো অনির্দিষ্টকালের জন্য, তাহলে কি তুমি খুশি হবে? শেহরিনের কপালের ভাঁজ মিলিয়ে যায়। ছোট ছোট চোখ করে ঠোঁটের কোণের হাসি প্রসারিত করেই বলে, তুমি কি মজা করছো আপু? সত্যি তুমি থাকবা? সত্যি থাকবো। সত্যি? সানজি মৃদু হেসে শেহরিনের একদম কাছাকাছি এসে বসে। আতুরে কণ্ঠে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়েই বলে, সত্যি থাকবো ভাবিজান। শেহরিন মুহূর্তে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। দুহাতে সানজিকে জড়িয়ে ধরে প্রফুল্ল চিত্তেই বলে, আল্লাহ, আমি বোধহয় স্বপ্ন দেখছি। সকাল সকাল এত ভালো একটা গুড নিউজ পাবো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ভাবিজান। উফ আপু, বাঁচালে তুমি। দেখছো তো তোমার ভাইয়ার ব্যস্ততা। ঘুম না ভাঙতেই সে পাড়ি দিয়েছে তার কাজের জগতে। একদম আসবেন রাত 11টায়। পুরোটা দিন আমার একা একা কাটাতে হয় এক পুচকোর সাথে। আর কত গল্প করা যায় বলো? পুচকু তার মায়ের সাথে গল্প করে বুঝি?
এত কিক মারে আপু, বিশেষ করে ক্লাসের সময়টাতে। আমি তখন চুপচাপ থাকি। এটা বোধহয় সে চায় না, রাগ করে। কেন মামুনি তার সাথে কথা বলছে না? এটা নিশ্চিত বাচাল সানজির ডুপ্লিকেট হবে। রক্ত বলে কথা। যাই হোক, এখন একটা কথা বলবো, সেটা তোমাকে মন দিয়ে শুনতে হবে, কেমন? আচ্ছা শুনবো, বলো। সানজি শেহরিনের দু হাত মুঠো পাকিয়ে নিজের হাতের মধ্যে নেয়, লম্বা করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে প্রস্তুত করে কঠিন সেই কথাটা বলার জন্য। সে নিজেও ভেতরে ভেতরে বেশ ভয় আছে শেহরিনের প্রতিক্রিয়ার জন্য। জানে না কিভাবে সামলাবে, তবে সামলাতে হবে। আর এই কঠিন সত্যের মুখোমুখি হতেই হবে। সানজি মুখ খোলা মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। ফলে নিজের কথা গুটিয়ে নিয়ে থেমে যায় সে অঙ্গে সঙ্গে। দরজার পানে তাকিয়ে বলে, কে এসেছে? শেফালি এসেছে হয়তো, দাঁড়াও আসছি। শেহরিন ভারী পেট নিয়ে আস্তে আস্তে উঠে যায় দরজা খুলতে। আজ শেফালি তার সময়ের আগে এসেছে ভেবে মনে মনে হাসে। এই মেয়েটা ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে চলে, কত করে বলে একটু আগে আসতে সে তা শোনেই না। আজ বোধহয় একটু জ্ঞান হয়েছে। নখ ঘুরিয়ে দরজা খোলা মাত্র শেফালির জায়গায় বিশেষ কাউকে দেখে শেহরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। চোখের পাতা অন রেখে অবিশ্বাস্য কণ্ঠেই বলে, বাবা তুমি? রিজন সাহেব মেয়েকে দেখা মাত্র মলিন হাসি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত হাসি হাসেন। স্নেহাতুর কণ্ঠেই বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকে দেখে এখন আরো বেশি ভালো আছি। শেহরিন দীর্ঘদিন পর বাবার দেখা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। চোখে মুখে তার আনন্দের ঝিলিক ভাই। বাবার সঙ্গে উষ্ণ আলিঙ্গন সম্পন্ন করে তাকে ভেতরে আগমন জানাতে জানাতেই বলে, বুঝতে পারছি না আজকে কি বিশেষ কোনো দিন। সবাইকে আমাকে এভাবে সারপ্রাইজ দিচ্ছ সকাল সকাল। তুমি খুশি হয়েছো? ভীষণ ভীষণ ভীষণ। রিজন সাহেবকে দেখা মাত্র সাজি উঠে দাঁড়ায়। বুকের ভেতরে জমানো চাপা শ্বাস তার হালকা হয়। এতক্ষণ বেশ চিন্তায় ছিল একা একা প্রিয় বিষয়টা কিভাবে ম্যানেজ করা কঠিন হয়ে যাবে ভেবে। কিন্তু এখন শেহরিনের বাবাকে উপস্থিত দেখে সে খানিকটা নিশ্চিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আঙ্কেল কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি এই তো আলহামদুলিল্লাহ। বাবা তোমরা গল্প করো, আমি ঝটপট কিছু নাস্তা করে আনছি। শেহরিন তার বাসায় আগত বিশেষ অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠতে রিজওয়ান সাহেব বাধা দেন তাতে। ধীর শান্ত কণ্ঠেই বলেন, তুমি বসো, এখন কিছু তৈরি করার প্রয়োজন নেই, আমরা সবাই মিলে কথা বলি। বেশি সময় লাগবে না, তোমার শেহরিন এখন ব্রেকফাস্ট তৈরিতে এক্সপার্ট হয়ে গিয়েছে। সেটা তো আমি তোমাকে দেখেই বুঝতে পারছি, কিন্তু এখন সত্যি এসবের প্রয়োজন নেই মা। আমি কিছু কথা বলতে চাই তোমাকে। শেহরিন বাবা এবং সানজির দিকে পরপর তাকিয়ে সামান্য কপাল কুঁচকে হাসি মুখেই বলে, তোমারও কথা রয়েছে বাবা, আপুরও তো কথা রয়েছে। কি হয়েছে বলো তো? দুজনের কথাটা কি একই? হ্যাঁ। বাহ, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে বলো শুনি। রিজন সাহেব নিজেকে কিছুটা থিতু করে নেন। মেয়ের পানে তাকিয়ে কোমল গলায় বলেন, তোমাকে আমরা একটা কঠিন কথা জানাতে চাই। চাইলে হয়তো আরেকটু সময় নিয়ে তোমাকে জানাতে পারতাম, বাট আমাদের মনে হয়েছে যেটা সত্য সেটা চাপা না রেখে সরাসরি জানানো উচিত। কারণ সত্য কখনো মিথ্যে হবে না। এটা তোমাকে একটা সময় জানাতে হবেই, বা তুমি জেনে যাবে। শেহরিনের মুখের হাসি উবে যায় বাবার মুখরেখার সঙ্গে কথার ভঙ্গিমা দেখে। সানজির ম্লান মুখের দিকে তাকিয়ে নিরস কণ্ঠেই বলে, বাবা সব ঠিক আছে? একটু এলোমেলো হয়ে গিয়েছে কোথাও। কি হয়েছে বাবা? শেহরিনের আকুল চাহনিতে সানজি ধীর কদমে এগিয়ে আসে। কাঁধে হাত রেখে নমুজ কণ্ঠেই বলে, ভাইয়া বর্তমানে পুলিশ কাস্টাডিতে আছে শেহরিন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। শীতের সকালে মৃদুমন্দ বাতাস হুট করেই যেন হিম হয়ে যায় মুহূর্তে। বলা কথাটার ভার সামলাতে না পেরে শেহরিন তাল হারিয়ে ফেলে। ডান হাতটা এলোমেলো ভাবে খুঁজে বেড়ায় কোনো একটা জিনিস ধরে দাঁড়ানোর জন্য। রিজন সাহেব মেয়ের দিকে হাত বাড়িয়ে দিতেই তার হাতটা সে আঁকড়ে ধরে, নিজেকে দাঁড় করায়। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, শুধু ঠোঁট দুটো কাঁপতে থাকে অনিয়ন্ত্রিত ভাবে। মা প্লিজ তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। বাবা বলছে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে শেহরিন। শেহরিন কথা বলতে পারে না। হুট করেই শরীর থেকে সমস্ত শক্তি ভেঙে পড়ে তার। চোখ দিয়ে
অঝোরধারায় জল পড়তে শুরু করে। নিঃশব্দ এই কান্না তার বেদনাকে আরো মূর্ত করে তোলে মুহূর্তেই। না, এটা কি সম্ভব? উনি কেন যাবেন? নিজ মনে অস্থির কণ্ঠে ফিসফিস করতে থাকে ভঙ্গুর কামিনী। মস্তিষ্ক তার বিগলিত হয়ে উঠেছে কেমন যেন। একটু আগের স্বতঃস্ফূর্ত মুহূর্ত হঠাৎ এমন বিষাক্ত কেন লাগছে বুঝতে পারে না সে। তার নেতা সাহেব তাকে ছেড়ে কোথাও যাবে না। ওনাকে পুলিশ কেন অ্যারেস্ট করবে? উনি সেরকম কিছু করতে পারেন না। বাবা, একটু আমার কথা শোনো। তোমরা হয়তো ভুল করছো। ওনাকে পুলিশ অ্যারেস্ট করেনি। উনি কোনো দরকারে হয়তো থানায় গিয়েছে। মা তুমি কেঁদো না। হ্যাঁ সানিধ্য দরকারে গিয়েছি, ইনশাল্লাহ তাড়াতাড়ি ফিরে আসবে। আপু, আমি একটু কথা বলতে চাই ওনার সাথে। বলবে শোনা, কিন্তু এখন সম্ভব না। তুমি এরকম করো না প্লিজ। কিছু হবে না ভাইয়ার, দেখো। শেহরিন ক্রমেই অশান্ত হয়ে ওঠে। সে তার মন মস্তিষ্ককে বুঝতে চাইছে সব ঠিকঠাক আছে, নেতা সাহেবের কিচ্ছু হয়নি, তবুও মানতে পারছে না। কখন কি হলো সে জানলো না কেন? নেতা সাহেব তাকে না বলে কোথাও তো যায় না। আমি একটু শুধু কথা বলতে চাই। উনি ঠিক আছেন এটুকু শুনেই ফোন রেখে দিব। সত্যি বলছি, আর ডিস্টার্ব করব না। শেহরিন বাবাকে ছেড়ে তড়িঘড়ি করে ফোন খুঁজতে উদ্যত হয়। এলোমেলো হয়ে চারপাশটা সে চোখ ভোলাতে থাকে। বুকের ভেতরে সূক্ষ্ম ব্যথাটা তার উত্তাল সীমা ছড়িয়ে যাচ্ছে। নেতা সাহেবের সঙ্গে কথা না বলা পর্যন্ত শান্ত হতে পারবে না সে কোনোভাবেই। রিজওয়ান সাহেব এবং সাজি শেহরিনের উদ্যমতা দেখে তাকে আটকানোর চেষ্টা করে। জানে এখন ফোন দিয়ে কোনো লাভ হবে না, কাউকে পাবে না সে ফোনের অপর পাশে। শেহরিন, এমন করো না আপু। তুমি ভাইয়াকে পাবে না এখন ফোনে। উনি আমার ফোন ধরবে। ভাইয়ের কাছে এখন ফোন নেই। তুমি শুধু শুধু কষ্ট পাবে। প্লিজ থামো। শেহরিন দু হাতে কপাল চেপে ধরে। অবিরাম ধারায় কাঁপতে থাকা ঠোঁট ফুটে সে অস্পষ্ট স্বরে চিৎকার করে কান্না করে ওঠে। নিজেকে পারে না আর আটকে রাখতে। এতক্ষণের নিস্তব্ধ কান্না হয়ে ওঠে শব্দের মুখর। আটকে আসা শ্বাস টেনে সে একদম ভেঙে পড়ে মুষলধারে কান্নায়। মা এমন করে না মা, তুমি না আমার বুদ্ধিমতী মেয়ে। রিজওয়ান সাহেব মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে ক্রমাগত সান্ত্বনা দিতে থাকে। মেয়ের চোখের অশ্রু আর করুণ গলা স্বর তার পাঁজর ভেঙে দিলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখে খুব কষ্টে। উপায়ও নেই যে, তাছাড়া মেয়েকে সামলানো এই মুহূর্তে কঠিন চ্যালেঞ্জ তার কাছে। একটু বোঝো তোমরা আমাকে। আমি সত্যি ওনাকে ছাড়া থাকতে পারবো না। আমি পায়ে ধরি তোমাদের, আমাকে নিয়ে যাও ওনার কাছে। সানিধ্য নিজেই তোমার কাছে আসবে, একটু ধৈর্য ধরো মা। না, আসবে না উনি। আমি বুঝতে পেরেছি কঠিন কিছু হয়েছে। আমাকে তোমরা এই কারণে আটকাচ্ছ। আমি কিন্তু সত্যিই মরে যাব বাবা ওনার কিছু হলে। তুমি যদি এটা বলো বাবা যে ভীষণ কষ্ট পাবে। শেহরিন বাবার বুকের মধ্যে মুখ গুজে ফোপাতে ফোপাতে থাকে। সমস্ত শরীর তার কাঁপছে অসম ধারায়। চোখ মুখ তার লাল টকটকে হয়ে গিয়েছে। বিন্দুমাত্র নিজস্ব শক্তি সে অনুভব করতে পারে না। একটুখানি ছাড়া পেলেই যেন সে মুখ থুবড়ে পড়বে। বাবা, আমি হয়তো বোঝাতে পারছি না তোমাদের আমার ভেতরে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো মনে হচ্ছে কেউ আমাকে পাথর দিয়ে পিষে আমার ভেতরটা থেতো করে দিচ্ছে। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। কিভাবে বোঝালে তোমরা একটু আমাকে ওনার কাছে নিয়ে যাবে বাবা? আমি একটু ওনার কাছে যেতে চাই, একটুখানি তাকে দেখতে চাই। ওই মানুষটাকে ছাড়া আমি একদিনও চলতে পারবো না। আমি ওনাতে অভ্যস্ত হয়ে গিয়েছি যে। এই এক উদ্ভ্রান্ত বিধ্বস্ত নারী তার প্রিয়জনের জন্য উন্মাদ হয়ে গিয়েছে। ছিন্নমূল হয়ে নিজেকে দাঁড় করিয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে। তার আর্তনাদিত প্রতিটি সুর উপস্থিত দুজনকে স্তব্ধ করে দেয়। কেউই ভাবতে পারেনি এই মেয়েটার ভেতরে এত ভালোবাসা তার স্বামীর জন্য। সাজির চোখে বৃষ্টি নেমেছে, অথচ সেই দৃশ্য সে অভ্যস্ত। বাবাকে নিজ চোখে সে পুলিশের হাতে গ্রেফতার হতে দেখেছে ছোটবেলায়। বছরে বছরে পুলিশ কেস, মামলা, আদালত দেখে বড় হয়েছে। কই তখন তো এত খারাপ লাগেনি, এতটা কষ্ট হয়নি যতটা না এখন তার শেহরিনকে দেখে হচ্ছে। চোখে জল পর্যন্ত এনে ছেড়েছে এই মেয়ে। সকাল 10টা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারের অফিস কক্ষে ডোর নক হয়। ডিসিপি আফতাবউদ্দিন ফাইল স্বাক্ষর করতে করতে
চোখ তুলে তাকানো মুহূর্তে ভেতরে প্রবেশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং ক্ষমতাশীল রাজনীতিবিদ এমপি সাহেবের পিতা শাহজাহান খান। পেছনে তার দুজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী। আসসালামু আলাইকুম ডিসিপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ টেক এ সিট। আফতাবুদ্দিন নিশ্চিয়া ছেড়ে খানিকটা উঠে সম্ভ্রম কায়দায় শাহজাহান খানকে বসার আমন্ত্রণ জানান। অতঃপর সাথে থাকা এএসআইকে ইশারা করে বাইরে বের হয়ে যেতে বলে নিজেকে আসন গ্রহণ করেন। চা না কফি? আপাতত পানি ঠিক আছে। আফতাবুদ্দিন মৃদু হেসে মাথা নাড়ায়, সুস্পষ্ট কণ্ঠেই বলে, বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? হাতে সময় খুব কম, কথা সংক্ষেপে বলি। 12টার সময় আদালতে আমার ছেলেকে তোলা হবে রিমান্ডের জন্য। যে আবেদন করবেন সেটা উইথড্র করতে হবে। সরি স্যার, এটা তো আমার একার সিদ্ধান্ত নেওয়ার বিষয় না। এটি একটু সেনসিটিভ মার্ডার কেস। উচ্চ পর্যায় হতে নির্দেশনা এসেছে। শাহজাহান সাহেবের মুখভঙ্গি বদলে যায়, গলার স্বর চড়িয়েই বলে, কিসের উচ্চ পর্যায়ে? রিমান্ডের জন্য আবেদন করবেন আপনি। সম্পূর্ণ বিষয়টা দেখার দায়িত্ব আপনার। আমাকে এসব বুঝ দিতে আসবেন না। সারা জীবন এসব করিয়ে এসেছি আমি। বুঝতে পেরেছি, কিন্তু এবারের কেসটা ভীষণ মিডিয়া স্যাটেলাইট হয়ে গিয়েছে। প্রিলিমিনারি এভিডেন্স। এভিডেন্স? আপনার ওসি যে রিপোর্ট লিখেছে সেখানে কি আমার ছেলের হাতে রিভলভার দেখেছে? সে কি স্পটে ছিল? স্যার, আসিফ নামক ছেলেটি পলাতক। সে এবং এমপি সাহেব সরাসরি জড়িত এই খুনের সাথে। তার সন্ধান চলছে তুমুলভাবে। তাকে খুঁজে বের করার জন্য বা সঠিক তথ্যের জন্য আমরা যদি রিমান্ডের আবেদন না করি, তাহলে পুরো বিষয়টা এমনকি আইনও প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। রিল্যাক্স। এই একই বিষয়টা আপনি অন্যভাবে ঘুরিয়ে দিন। আদালতকে বলবেন আসিফকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত এবং তার জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের আলোক বর্তমান আসামির সাথে জড়িত থাকার নতুন কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে রিমান্ডের কোনো প্রয়োজন দেখছি না। আফতাবুদ্দিনের মুখ শুকিয়ে ওঠে, ধীর গলায় তাকিয়ে বলে, আমার জব যাবে স্যার। সরাসরি মিনিস্ট্রি সাহেবের পক্ষ থেকে এই কেস চলছে। আসিফকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। তাকে দেশের ভিতরে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় গ্রেফতার করা হবে। তখন তো ঠিকই রিমান্ডে নেওয়া হবে। শাহজাহান সাহেব নিঃশব্দে মৃদু হাসেন, টেবিল হালকা চাপড়ে নরম গলায় বলে, সাধারণ মানুষদের আইনের খেল আর রাজনৈতিক ব্যক্তিদের আইনের খেলের মধ্যে একটু হলে পার্থক্য আছে। পাশার দান উল্টে যাওয়ার আগে পাশা খেলাই বন্ধ হয়ে যেতে পারে। যে কোনো কিছুই হতে পারে। চোখের সামনে আপনি যা দেখছেন, চোখের পাতা ফেলে আবার তাকাবেন, দেখবেন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। তবে আসিফকে খুঁজে পেলে রিমান্ডে নেওয়ার বিপক্ষে আমি যাব না। আইনের কাজ আইন করবেই। বাট এই মুহূর্তে আপনি উইথড্র করবেন। আমি চেষ্টা করব, তবে রাজনৈতিক মারপ্যাচের ভিড়ে হয়তো অনেক কিছুই ঘটে যাবে। প্রমাণ কিন্তু জোরালো স্যার। সাময়িক সময়ের জন্য রিমান্ডের আবেদন আমি করছি না। তবে আসিফকে পাওয়া মাত্র আমি আমার দায়িত্বে বহাল থাকব। আশা করছি অতি শীঘ্রই আমরা তাকে ধরে ফেলতেও সক্ষম হব। শাহজাহান খান উঠে দাঁড়ান চেয়ার ছেড়ে, হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করেই বলেন, আমার কোনো আপত্তি নেই। মাঠে নেমেছি, গোল খাবো, গোল হয়তো দিব। তবে কার পেনাল্টি কখন মিস হবে যাবে বলা ঠিক কঠিন। দেখা যাক কি হয়। আর হ্যাঁ, আপনার জুনিয়র অফিসাররা যারা এই কেসে কাজ করছে তারা যেন তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কেয়ারফুল থাকে। আদালতে যেন রিমান্ডের জন্য জোর না দেয়। জি, বিষয়টা আমি দেখব। গুড, আসছি, দেখা হবে। চট্টগ্রাম দায়রা জজ আদালতে সান্নিধ্যকে হাজির করা হয় বেলা 11টায়। এ সময় তার ব্যক্তিগত সহকারীগণ এবং তার পক্ষের আইনজীবী উপস্থিত থাকে। প্রয়োজনীয় সমস্ত কার্যাবলী শেষে আদালতে পুলিশের পক্ষ হতে রিমান্ডের আবেদন করা হয়, কিন্তু আসামি পক্ষের আইনজীবী মাহবুবুর রহমানের বিরুদ্ধে জোরালো আপত্তি করেন। ডিসিপি আফতাবউদ্দিন কৌশলে নিজেদের সবার সামনে ক্লিয়ার রেখে রিমান্ডের যুক্তি ইচ্ছাকৃতভাবে উপস্থাপন করেন না। তারা এমপি সাহেবের আইনজীবীকে ট্রাকল করার হতে বিরত থাকে।
দায়রা জজ সাহেব পুলিশের পক্ষ হতে জোরালো যুক্তি খণ্ডন না পেয়ে রিমান্ড আবেদন খারিজ করে দেন। তিনি তার রায়ে উল্লেখ করেন, এটি একটি সংবেদনশীল মামলা, তবে পুলিশ তাদের আবেদন যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। তদন্তের অগ্রগতি এবং রিমান্ডের অপরিহার্যতা সম্পর্কে সন্দেহজনক ব্যাখ্যা দেয়নি। বিশেষ করে পলাতক আসামিকে না খুঁজে পুলিশ কিভাবে দাবি করেছে যে শুধুমাত্র বর্তমান আসামির রিমান্ডেই একমাত্র উপায়, তা বোধগম্য নয়। অতএব আসামিকে বিচারাধীন বন্দী হিসেবে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। আদালতের পক্ষ হতে এই রায়ে মনে মনে ক্ষুব্ধ হন নাসির চৌধুরী। মুখ চোয়াল তার শক্ত হয়ে যায়। পরিকল্পনা মাফিক সবকিছু হতে গিয়ে মাঝখানে এমন উল্টো দানে তিনি মেজাজ হারিয়ে বের হয়ে যান আদালত কক্ষ হতে। এসব কি হচ্ছে? বুঝতে পারছি না স্যার, ডিসিপি পোল্ট্রি নিল কেন? শালার বেটা শালা হাত গুটিয়ে থাকলো। চার্জশিট দাখিল করতে কত সময় লাগতে পারে? হাই প্রোফাইল কেস স্যার, শুরুতেই ধাক্কা, খুব সম্ভবত 2 মাস সময় লাগবে। নাসির চৌধুরী ক্রুড় হাসি হাসেন। পকেট হতে ফোন বের করতে করতেই বলেন, তার মানে এ হারামের বাচ্চা এতদিন জেলে পৌঁছবে? জামিনের আবেদন করে যদি। আরে ধুর, আবেদনই তো করবে না, করলেও শুনানিতে নাকচ করে দিবে। কেস এমনভাবে সাজিয়েছি না, এত সহজ নয় বাচ্চা। লিয়াকতের চোখ জলজল করে ওঠে, গালে হাত দিয়েই বলে, স্যার আমার একটা অনুরোধ রাখবেন? বলে ফেল। এমপির বউরে নিয়ে আমি একবার একটা কথা বলছিলাম। জানোয়ার শালা আমার কাছের গ্লাস ছুঁড়া মারছিল। অল্পের চেয়ে চোখ কানা হয় নাই। এই যে দেখেন আমার চোখের কিনারায় কালো দাগ। নাসির চৌধুরী এক পলক লিয়াকতের কাটা স্থান দেখে গমগমে আওয়াজেই বলেন, তো কি করতে চাস? ওর বউরে একটাবার মনের খাস মেটাতে চাই। বাঘের ডেরায় হাত দিবি? বাঘ তো বন্দি স্যার। নাসির চৌধুরী বিদ খুঁটে হাসি ঝুলিয়েই বলেন, শালা সময় মতো উসুল করবা। অনেক দিনের ইচ্ছা, সব ব্যবস্থা নেওয়া শেষ স্যার, খালি আপনার অনুমতি। লোকেশন? যারা কর্ণকর্ড। নাসির চৌধুরী লিয়াকতের পিঠ চাপড়ে দিয়েই বলেন, যা, অনুমতি দিলাম। অনেক কাজ করে দিয়েছিস আমাকে, এখন একটু এনজয় কর। শুক্রিয়া স্যার। ফেব্রুয়ারির 3 তারিখ সন্ধ্যা 6টা। শহরে শীত কমেছে আগের তুলনায় কিছুটা। দেখতে দেখতে পেরিয়ে গেল 7টা দিন। আর এই 7টা দিন শেহরিন নিজেকে কোনো মতে জিয়ে রেখেছে তার নেতা সাহেবকে ছাড়া। এই মুহূর্তে কেউই তাকে তার নেতা সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ দিতে ইচ্ছুক নয়। কেন ইচ্ছুক নয়? কারণ অজানা। নির্ঘুম রাত পার করে আসা রমণীর চোখের নিচে কালিগুলো স্পষ্ট হয়ে আছে। নিজের প্রতি নিজের অযত্ন অবহেলায় মনটাকে পরিণত করেছে ভঙ্গুর। চারপাশে সবকিছুর প্রতি তার বিতৃষ্ণা জমে গিয়েছে। নিজেকে ভেঙে ফেলতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে রিজওয়ান সাহেব। সানজি আর সারফরাজের কারণে এই মানুষগুলো তাকে সাপড়ে দিয়ে আগলে রাখার চেষ্টায় আছে। তারা যেন তার কষ্টগুলো নিজেরা ভাগ করে নিতে মরিয়া হয়ে উঠেছে। এতটা আত্মনিবেদন সৌভাগ্য ছাড়া পাওয়া হয়তো দুর্লভ। শেহরিন দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে তার। পেটের ভেতরে নেতা সাহেবের অস্তিত্ব বারে বারে তাকে জানান দিচ্ছে কথা বলতে। মামনির চুপ থাকা হয়তো সে সহ্য করতে পারছে না। শেহরিন বুঝতে পারে, অনুভব করে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না। রিজন সাহেব 5 দিন মেয়ের কাছে থেকে ঢাকায় ফিরেছেন। ব্যবসায়িক সমস্ত কাজ গুছিয়ে হয়তো আজ রাতে কিংবা কাল সকালেই আবার চট্টগ্রামে ব্যাক করবেন। মেয়েকে এই পরিস্থিতিতে একা রেখে সে অন্য কোথাও স্থির থাকতে পারছেন না। ওদিকে সানজি গিয়েছে সুখনিবাসে কিছু বই আনতে। সামনের সপ্তাহ থেকে ফাইনাল পরীক্ষা শুরু তার। শেহরিন একা একা ঘর জুড়ে পায়চারি করা শেষে কিচেনে চলে যায়। মাথার মধ্যে তার চিন্তারা ঘুরপাক খাচ্ছে। এই সুযোগে সে কি বের হয়ে যাবে নেতা সাহেবের সঙ্গে দেখা করতে? এখন বাবা, সারফরাজ ভাইয়া কিংবা সানজি আপু কেউই নেই। কিন্তু কোন থানায়, কোথায় কি, এগুলো জানবে কিভাবে? আজাদের কাছে সাহায্য চাইবে কি? সে তো এমপি সাহেবের লোক, জানার তো কথা। আজাদকে পরখ করার উদ্দেশ্যে শেহরিন কিচেনের জানালার কাছে যায়। এইখান হতে নিচের অংশটুকু পরিষ্কার দেখা যায় জন্য জানালা ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টিপাত করে সে। চোখ দুটো স্থির করা মুহূর্তে হুট করে নিচের
চলমান এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য তার মুখ সাদা হয়ে যায়। তৎক্ষণাৎ স্থির চোখ দুটো অস্বাভাবিক হয়ে আসে। নিঃশ্বাস আটকে আসার উপক্রম হয়ে ওঠে মুহূর্তে। নিজ চোখে সে দেখে আজাদকে মাথা ফুঁড়ে গুলিবিদ্ধ করে একজন বন্দুকধারী লোক আশেপাশে গোল হয়ে দাঁড়িয়ে তাকে সঙ্গ দিয়ে চলেছে আরো 5-7 জন লোক। মুখ থুবড়ে রক্তের হৃদে ভেসে যায় দেহখানা। কোনো সিকিউরিটি গার্ড নেই, কোনো মানুষজন নেই। এলোমেলো মস্তিষ্ক শেহরিনকে হুট করে ভাবিয়ে তোলে, আদৌ এটা আকস্মিক আক্রমণ নাকি সুপরিকল্পিত হত্যা। আজাদকে মেরে ফেলো, তার মানে তো এরা নেতা সাহেবের শত্রু। তাহলে কি নেক্সট টার্গেট সে? দুর্গম এই ভাবনা মনে আসতেই শেহরিনের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে। আপনা আপনি হাত চলে যায় তার পেটে। বুঝতে পারছে তার আবার প্যানিক অ্যাটাক শুরু হয়েছে, কিন্তু তাকে যদি এখন মেরে ফেলে তাহলে তো তার বাচ্চাকেও। কম্পনত স্বরে শেহরিন টুকরে ওঠে, নিজেকে বোঝাতে থাকে ভয় না পেতে। মনের মধ্যে সাহস সঞ্চার করার চেষ্টা করে। তার অনাগত সন্তানকে সে কোনোভাবেই ক্ষতি হতে দিবে না। কঠিন এক দৃঢ়তা নেমে আসে তার কপালের রেখায়। কি করবে না করবে ভাবতে ভাবতে নিজের গায়ের ওড়না দিয়ে মুখ মাথা ঢেকে নেয়। এই মুহূর্তে দরজা লাগিয়ে ঘরে বসাটা বিপজ্জনক। ওদের দরজা ভাঙতে সময় লাগবে না 1 মিনিটও, তাই সরাসরি ধরা দিবে না সে। নিজের তাৎক্ষণিক পরিকল্পনা মতো বের হয়ে যায় মেইন রোড ছেড়ে। লিফটের কাছে আসতেই দেখে তা বন্ধ। একমাত্র পথ সিঁড়ি। শেহরিন সময় ব্যয় করে না, সে সিঁড়ি ধরে নামতে শুরু করে সাবধানী পায়ে। ঠিক তখনই নিচ থেকে ভেসে আসে কর্কশ কণ্ঠস্বর এবং ভারী পায়ের আওয়াজ। শেহরিনের হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায়। লিফট বন্ধ পেয়ে শয়তানগুলো একই পথে আসে, তার মানে এখন যদি ধরা পড়ে। মুখ রক্তশূন্য হয়ে ওঠে এক লহমায়। ঠোঁট তীর করে কাঁপতে শুরু করে, কিন্তু ভেতরে জ্বলতে থাকা আত্মরক্ষার আগুন তাকে দমাতে পারে না। সিঁড়ির রেলিং শক্ত করে ধরে নামতে থাকে, যেন তার হাতের কাঁপুনি বোঝা না যায়। শেহরিন নিচে নামছে আর শয়তানগুলো ওপরে উঠছে। মুখোমুখি হওয়ায় সেই রুদ্ধশ্বাস মুহূর্ত। শয়তানগুলোর হাতে চাপাতেই রামদা একজনের গলায় সোনার চেইন, আরেকজনের হাতে ট্যাটু আঁকা ডাগার নকশা। শয়তানগুলো এক পলক শেহরিনের দিকে তাকায়, কিন্তু চিনতে পারে না ওড়নায় ঢাকা মুখ দেখে। এটাও জানে না এমপির বউ অন্তঃসত্ত্বা, যার ফলে সহজেই পাশ কাটিয়ে যায়। শেহরিনও চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। মুখের ভঙ্গি তার সম্পূর্ণ নির্বিকার, প্রাণহীন, পুতুলের মতো। 2 তলাতে শিওর? তাড়াতাড়ি চল, খেয়ে তারপর জানে মেরে দেব। শয়তানগুলো হতে উচ্চারিত শব্দ শেহরিনের কানে বিষের মতো ঢলে পড়ে। তার মানে তার ধারণা শতভাগ ঠিক। হত্যার পরিকল্পনা ছিল মানে আল্লাহ এর প্রতি অশেষ শুকরিয়া জানিয়ে সে নেমে যায় নিচে। গ্রাউন্ড ফ্লোরে পা রাখার সাথে সাথেই আজাদের লাশ সামনে এসে পড়ে। কুয়াশার ভাঁজে একটা কাকপক্ষীও নেই চারপাশে। অন্যান্য সিকিউরিটি গার্ড সহ বসবাসরত সকল লোকজনগুলো মনে হচ্ছে বিলীন হয়ে গিয়েছে আজ। অবশ্য এই অ্যাপার্টমেন্টে মানুষজন এমনি কম, দরকার ছাড়া কেউ বের হয় না। আজাদের লাশ দেখে শেহরিনের ভেতরটা পড়ে যায়। কয়েকদিনেই লোকটা অনেক আপন হয়ে উঠেছিল সবার। কি অমায়িক ব্যবহার, কি সম্মান শ্রদ্ধা। আজ এই পরিণতি হয়তো তাকে নিরাপত্তা দিতে গিয়ে হলো। আফসোস কিংবা অনুতাপে চোখের কোণে জমা হওয়া অশ্রুগুলো শেহরিন জোর করে চেপে রাখে। এখন যে কাঁদার সময় নেই। ব্যস্ত রাস্তায় উঠতেই দিকবিদিক হারায় শেহরিন। সমস্ত শরীরে সে সূচ ফোটার ন্যায় ব্যথা অনুভব করতে থাকে। কোমর পিঠ ভেঙে আসছে। এভাবে আর কিছুক্ষণ হাঁটলে হয়তো আর নিজেকে বাঁচাতে পারবে না। আশেপাশে যানবাহনের খোঁজে হনে হয়ে ওঠে। একটা কিছু পেলে। এক্সকিউজ মি, আমি কি একটু হেল্প পেতে পারি? ভগ্ন কণ্ঠে অনুনয় শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় তিথি। রোড সাইডের মলিন আলোতে চেনা পরিচিত মুখটা দেখতেই অবাক হয়ে ওঠে সে। উইন্ডোর অর্ধেক গ্লাসখানা পুরোপুরি নামিয়ে বলে, শেহরিন তুমি? ঘরমাক্ত ব্যথায় কাতর রমণী ভালোভাবে দৃষ্টি রাখে রাস্তায় দাঁড়ানো গাড়িটিতে তিথিকে দেখে। সে নিজেও খানিকটা অবাক হয়। জানতো না এটা তিথি ভাবির গাড়ি কিংবা সে এই গাড়িতে রয়েছে। এই মুহূর্তে আশেপাশে এই একটা গাড়ি দাঁড়িয়ে থাকা ছাড়া সে আর কোনো গাড়ি দেখতে না পেয়ে এখানে ছুটে এসেছে। কিছু সময়ের মান অভিমান ছেড়ে আমাকে কি একটু সাহায্য করবেন ভাবি?
আমার বাচ্চাটার জন্য অন্তত। আমি এই মুহূর্তে বিপজ্জনক অবস্থায় আছি ভীষণ। আমি তো খারাপ, আমার কাছে সাহায্য চাইছো? যদি তোমার ক্ষতি করি? শেহরিন এক নজর পেছনে তাকিয়ে ক্লিষ্টতা জড়ানো মুখে যৎসামান্য হাসি ফুটিয়েই বলে, আমার মনে হয় আল্লাহ আপনাকে ওসিলা হিসেবে এই মুহূর্তে পাঠিয়েছেন আমার কাছে। তিনি হয়তো দেখতে চান কার ইগো বেশি, আমার না আপনার। আমার যদি ইগো থেকেও থাকে, আমি সেটা ভেঙে নিজ হতে সাহায্য চাইছি, নিজেকে নত করছি। এখন বাকিটা আপনার হাতে। আপনি কি আমাকে সাহায্য করবেন? তিথি অবাক হয় শেহরিনকে দেখে। একটা মেয়ে এত অল্প বয়সে এতটা ম্যাচুরিটি নিয়ে কিভাবে কথা বলতে পারে। এরকম একটা পরিস্থিতিতেও তার সুস্পষ্ট জবাব। সে নত হয়েও নিজেকে কিভাবে ওপরে রেখেছে, যেখানে সে তার চেয়ে বড় হয়েও কথা খুঁজে পাচ্ছে না। তিথির শ্রবণে তার মায়ের কথাগুলো প্রতিধ্বনিত হয়। এতগুলো দিন সে নিজের সঙ্গে বোঝাপড়া করে অনেক ভুল বের করতে পেরেছে নিজের, তবুও রাগ কিংবা ক্ষোভ পুরোটা কমেনি। সারফরাজের অবহেলা তাকে এখনো একইভাবে কুরে কুরে খাচ্ছে, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে সে নিজের খোলস ছিঁড়ে বের হয়ে এই মেয়েটার মতো হতে শিখবে একটু। খুব কি ক্ষতি হবে তাতে? তিথি গাড়ি হতে নেমে পড়ে, তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলে দিয়ে শেহরিনকে ভেতরে প্রবেশের জন্য পথ করে দেয়। এদিকটায় এসেছিল সে বান্ধবীর বাসায়। ফিরতি পথে মিসেস রেহানার কল আসায় কথা বলার জন্য থেমেছিল একটু। ধন্যবাদ বড়জা। তিথি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে সামনের দিকে দৃষ্টি রেখে থমথমে গলায় বলে, আমার বাসায় যেতে তোমার কি খুব সমস্যা হবে? আপনার সমস্যা না থাকলে যাওয়া যেতে পারে। আমার এই মুহূর্তে একটা নিরাপদ আশ্রয় দরকার ভীষণ। সান্নিধ্যের জন্য আজ তোমার এই পরিণতি অস্বীকার করতে পারবে? শেহরিন সিটের সাথে গা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস টেনেই বলে, চোখ বন্ধ রেখে মুখে মলিন হাসি টেনেই বলে, তার ভালোটা নিতে পারলে খারাপটাও নিতে শিখতে হবে আমার। এখনো এত কনফিডেন্স? যারা আমার নেতা সাহেবের বিরুদ্ধে যাবে, আমি তাদের বিরুদ্ধে যাব। এতে কেউ আমাকে স্বার্থপর বলুক আর যাই বলুক, আই ডোন্ট কেয়ার। আমি আমার নেতা সাহেবকে চিনি, তার মরালিটি আমার চেনা। রাজনীতি ঘৃণা করেও এই কথা বলছো? রাজনীতিবিদকে ভালোবাসি যে। ইয়ো পানি, তুমি কেমন আছো বাবা? তাসিন দরজার সম্মুখে শেহরিনকে দেখা মাত্র উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই স্থানে এই মুহূর্তে সে যেন কল্পনাতেও ভাবেনি তার ইয়োপানির দেখা পাবে। আজ প্রায় 2.5 মাস হয়ে গেল তারা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে আছে। বাবা মায়ের সম্পর্কে টানাপোড়েনে পড়ে সে চাইলেও পারেনি একটু দেখা করতে। কত বায়না করত, কত কান্না করত, কিন্তু তাতেও কাজে দেয়নি। হাত হতে পানির পাঁচটা ছুটে ফেলে সে দৌড়ে চাপড়ে ধরে শেহরিনকে। আমি তোমাকে অনেক মিস করি, ফুমনিকে মিস করি। আমার এখানে ভালো লাগে না, আমি থাকবো না এখানে। নিয়ে চলো আমাকে প্লিজ তোমাদের কাছে। শেহরিন শরীরে চলমান বেদনাগুলোকে উপেক্ষা করে সামান্য ঝুঁকে তাসিনকে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। বাচ্চাটার কপালে মুখে চুমু খেতে খেতে ধীর কণ্ঠেই বলে, আমিও তোমাকে অনেক মিস করি বাবা, খুব মিস করি। তুমি কেন চলে গেলে তাহলে? আমাদের বাসা তো এখন ফাঁকা হয়ে আসে। মামনিও আর যাবে না বলেছে। মামুনি যাবে না মানে? বাবা বকা দিয়েছে মামনিকে, সেজন্য মামনি রাগ করে বলেছে আর বাসায় কখনো ফিরবে না। আমি তো এখন এখান থেকে স্কুল করি। শেহরিন তাহসিনের অনুযোগী কণ্ঠে বলা কথাগুলোর অর্থ পরিষ্কারভাবে বুঝতে পারে না। তিথি ভাবি সুখনিবাসে আর ফিরবে না মানে কি হয়েছে? সে তো আশাপথে ভেবেছে ভাবি হয়তো বেড়াতে এসেছে কিছুদিনের জন্য তার মায়ের বাসায়, কিন্তু তাহসিন এখান থেকে স্কুল করে মানে? বাবা তোমরা এখানে কবে এসছো? অনেক দিন। আমি মাঝে মাঝে বাবার কাছে যাই, ফুমনি নিয়ে যায় আমাকে। কি বলছো তুমি? হ্যাঁ। শেহরিন ঠাহর করতে পারে না কিছু, তবে তাসিনের কথা মতো মনে হচ্ছে তিথি ভাবি আর সারফরাজ ভাইয়ের মধ্যে কোনো সমস্যা হচ্ছে। তা নয়তো সুখনিবাস ছেড়ে অনেকদিন তো থাকার কথা নয়, কিন্তু হয়েছে এটা কি জটিল কিছু? শেহরিন নিজস্ব ভাবনা ছেড়ে পাশ ফিরে তাকায়। মিসেস রেহানার আগমন হতেই সে নিজেকে ধাতস্থ করে নম্র সুরেই বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, ভেতরে এসো। দুঃখিত আন্টি আপনাদের অযাচিত কষ্ট দেওয়ার জন্য। দয়া করে আর ছোট করো না। তুমি যে আমার বাসায় এসেছো এতেই আমি ভীষণ খুশি হয়েছি মা।
মিসেস রেহানা এগিয়ে এসে শেরিনকে ধরে লিভিং রুমের সোফায় নিয়ে গিয়ে বসে। পিছু পিছু এসে দাঁড়ায় তিথি। মূলত সে ডাকতে গিয়েছিল মিসেস রেহানাকে তার কক্ষে। তোমার চেহারার একই বিধ্বস্ত অবস্থা শেহরিন, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। কি হয়েছে? হয়তো লাইফে কঠিন সময় পার করছি আন্টি, আমি কি একটু পানি পেতে পারি? মিসেস রেহানা পিছু করে তিথিকে বলতে গিয়ে থেমে যায়। মেয়ের মনোভাব খুব একটা স্বতঃস্ফূর্ত না দেখে বলতে সাহস পায় না। হয়তো এতে তার আবার ইগোতে লেগে যেতে পারে। এমনিতে এই নিয়ে তো কম ঝামেলা যাচ্ছে না। বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি নিয়ে আসছি। না মামুনি, কেউ পানির জন্য পানি আমি নিয়ে আসবো। চুপচাপ বসে থাকো, পারবে না তুমি। তিথির ভারী কণ্ঠে আদেশ বার্তা শুনে তাসিন শেরিনের কাছে গিয়ে চুপচাপ বসে। মিসেস রেহানা খানিকটা অবাক হন মেয়ের ভাবমূর্তি দেখে। বিশ্বাস করতে একটু কষ্ট হয়। শেরিনের জন্য সে নিজে গিয়েছে পানি আনতে, অথচ এই মেয়েটাকে নিয়েই তার শত অভিযোগ, এমনকি ঘর ছাড়া। তবে মেয়ে যে তার একটু একটু করে আত্ম অহংকারগুলোকে মাটিতে পিষ্ট করছে, এতেই তিনি অনেক খুশি। তুমি সান্নিধ্যের খবরটা জানতে পারলাম। আসলে এসব পলিটিক্সে এখন কি হয় বলা কঠিন। ভালোর চেয়ে মন্দ বেশি থাকে। তবে জীবনে সুসময় থাকলে দুঃসময় আসবেই। মানুষ হিসেবে আমাদের দুটোই মেনে নিতে হবে। তুমি নিজেকে শক্ত করো। এই কঠিন সময়ে তুমি যদি নিজেকে ঠিক রাখতে পারো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আন্টি। মিসেস রেহানা শেহরিনের ঘর্মাক্ত মুখরেখায় এঁটে থাকা চুলগুলো নিজ হাতে সরিয়ে দেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নেহমাখা কণ্ঠেই বলেন, অবশ্যই দোয়া থাকবে। তোমার কি কষ্ট হচ্ছে শরীরে? তোমার মুখ দেখে মনে হচ্ছে আর কি। শেহরিন মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে। চোখ তার ঘোলাটে হয়ে আসে। ওপরওয়ালা এবং সে ছাড়া জানে না একটু আগে কে মুহূর্ত পার করে এসেছে সে। শরীর এবং মন দুটোতেই তার এতটা কষ্ট হচ্ছে যে প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। তবে নিজেকে দেখে সে অভিভূত। এতটা ট্রমা, প্রেশার, ফোবিয়া নিয়ে সে কিভাবে টিকে আছে। ওই রামদা চাপাতি আজাদের মৃতদেহ রক্তগুলো নিজ চোখে দেখার পরেও সে সজ্ঞানে দাঁড়িয়ে আছে। আদৌ কি সম্ভব এই শেহরিনকে দিয়ে কখনো কি এমনটা আশা করা যায়? আসলে নিজেই নিজেকে নিয়ে কনফিউজড আন্টি। সত্যি কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই আমার। মাথা, পিঠ, কোমরে অসহ্য ব্যথা হচ্ছে। শারীরিক দিক দিয়ে আমি একদম ভঙ্গুর হয়ে পড়েছি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমি মানসিকভাবে ভেঙে পড়তে পারছি না। আমার ভয় হচ্ছে, প্যানিক অ্যাটাক হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে আমাকে আরো শক্ত হতে হবে, নিজের দুর্বলতাগুলোকে কাটাতে হবে। আল্লাহ আমাকে এতটা মনোবল দিয়ে চলেছেন, আমি কৃতজ্ঞতা জানিয়েও শেষ করতে পারছি না আসলে। মিসেস রেহানা সন্তুষ্ট চিত্তে শেহরিনের পানে তাকিয়ে হাসেন। আমার তোমাকে এ কারণেই এতটা ভালো লাগে। তোমার বিবেকবোধ আমাকে ভীষণ মুগ্ধ করে। মেয়ে হতে হয় এই রকম, যে কিনা তার অর্জিত পারিবারিক শিক্ষা, নৈতিকতা, জীবন চলার পথে সব সময় কাজে লাগবে। নিজেকে স্ট্রং রাখবে প্রতিটা পদক্ষেপে। পানি। তিথি বাড়িয়ে দেওয়া পানির গ্লাস কম্পনরত হাতে তুলে নেয় শেহরিন। চোখে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি রেখে সে নিমেষেই তার শুকনো গলা ভিজিয়ে নেয়। অন্তর শুকিয়ে এসেছিল একদম। এতক্ষণে পানির তৃষ্ণা মিটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে, এসো। আন্টি, সানজি আপুকে একটু ফোন করতে হবে, আমার ফোনটাও রেখে এসেছি। আচ্ছা, বলে দিব, সমস্যা নেই। তোমাকে দেখে আমার ভয় হচ্ছে মা, আর দেরি করো না। তোমার চোখ লাল হয়ে এসেছে। এই অবস্থায় এত প্রেশার, ঝড় ঝাপটা, আল্লাহ মাফ করুক। নানিমণি, আমি ইয়োপানিকে নিয়ে যাই। আচ্ছা যাও, আমি খাবার রেডি করে আনছি। তাসিন শেহরিনের হাত ধরে ধীরে ধীরে ভেতরে নিয়ে যায়। বাচ্চাটার মুখে কালো মেঘ কেটে এতদিনে যেন সূর্যরাঙা হাসি ফুটেছে। শেহরিনকে পেয়ে খুশিতে আত্মহারা। তিথি নীরবে ছেলের হাসি মুখ উচ্ছ্বাসতা অবলোকন করে। মায়ের জেরা হতে নিজেকে মুক্ত করতে সেও পা বাড়ায় নিজ কক্ষে। মিসেস রেহানা মেয়ের যাওয়ার পথে মাঝখানে নীরের গলায় প্রশ্ন করেন, হঠাৎ এত ন্যায়পরায়ণ যে? একদমই বেমানান। তুমি নিজেকে কি সেটা ভাবো? তোমার দ্বারা কি ভালো কাজ হতে পারে না? আমি কি খুব খারাপ কাজ করি? নিজেকে প্রশ্ন করো, উত্তর পাবে। আমি আপাতত উত্তরহীন।
মিসেস রেহানা মেয়ের কাছে ধীর কদমে এগিয়ে আসেন। তিথির কাঁধে আলতো করে হাত রেখে শান্ত গলায় বলেন, তুমি কি নিজেকে বড় ভাবছো? শেরিন নিজ হতে তোমার কাছে সাহায্য চাইছে এজন্য? সত্যি কথা বলতে আমি এক মুহূর্তের জন্য সেরকমটা ভেবেছি, কিন্তু সেটা স্থায়িত্বকাল খুব অল্প সময় ছিল। তারপর মনে হয়েছে এখানে বড় ছোটের হয়তো কিছুই নেই, তাকে সাহায্য করাটা আমার দায়িত্বের মধ্যে এসে পড়েছে, সুতরাং আমাকে করতেই হবে। আমার মনে হয় তোমার বিবেচনা বোধটা দেরিতে হলেও তৈরি হয়েছে। আমি তোমার এই পরিবর্তনটা দেখে ভীষণ খুশি হয়েছি। এই ছোট্ট একটা বিষয়ে অনেক কিছু শেখার আছে তিথি। মানুষ মাথা নত করলেই ছোট হয়ে যায় না। যে মাথা নত করতে জানে সে দুনিয়া জয় করতে পারে। যে নিজের ভুল বুঝতে পারে, নিজের মধ্যে অনুধাবন করে এবং ক্ষমা চায়, সে মনুষ্যত্বের তালিকায় উপরে উঠে যায়। মানুষকে মাঝে মাঝে নমজও হতে হয়, নয়তো অহংকার এসে ভিড়ে তার মাঝে। ছোট্ট একটা উদাহরণই দেখো, প্রকৃতপক্ষে শেহরিন কিন্তু কোনো অন্যায় করেনি তোমার সাথে। তারপরেও সে নিজেকে নত করেছে আজ তোমার কাছে, বিনয় হয়েছে। আর এতে সে ছোট হয়ে যায়নি, বরং নিজেকে কৌশলে তোমার উপরে রেখেছে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এই মেয়েটা তোমাকে কতটা ভরসা করেছে, যে বিশ্বাস করেছে যে তুমি তাকে সাহায্য করবে। সে তোমাকে আসলে আপন ভাবে, বাট দুঃখের বিষয় তুমি তাকে আপন ভাবতে পারোনি। এতটাও পর ভাবিনি, ভাবলে হয়তো সাহায্য করতাম না। সমস্ত অহংকার ঝেড়ে ফেলো তিথি। শেহরিন ইনডিরেক্টলি দারুণ একটা সুযোগ দিয়েছে তোমাকে। সে যদি বিনা অপরাধ কিংবা অন্যায় নিজেকে নত করতে পারে, তুমি এক আকাশ পরিমাণ ইগো অন্যায় নিয়ে কেন অপরাধ বোধে ভুগবে, কেন নিচে পড়ে থাকবে? ওর এই সুযোগটা তুমি লুফে নাও, বিনয় হও, ওকে দেখিয়ে দাও তোমার ভেতরে একটা প্রস্ফুটিত মন আছে। শুধুমাত্র অন্যায়ের উস্কানি বা নিজের ইগোর কারণে দূরে সরিয়ে রেখেছিলে সেটা। মিসেস রেহানার কথাগুলোর অর্থ তিথির কর্ণকুহরে নির্বিঘ্নে পৌঁছায়। শুকনো মুখে নির্নিমেষ চাহনিতে তাকিয়ে থাকে সে মায়ের দিকে, যে চোখের চাহনিতে প্রকাশ পায় একরাশ নম্রতা। এতদিন ধরে সে নিজের মনের সঙ্গে এক অদৃশ্য যুদ্ধ করে আসছে, নিজের অহমিকাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ধীরে ধীরে নিজেকে হালকা করছে, যেটার ফলাফল আজ শেহরিনকে সাহায্য করা। হয়তো কেন তোমার বোনের মতো হতে পারে না? তুমি একটাবার ওকে স্নেহ করে দেখো, ও তোমার স্নেহগুলোকে সম্মান করে কিনা। দিন শেষে রক্তের পরিচয় কি আসল তিথি? অন্বেষা কোনো কাজে আসবে না তোমার, সে শুধু হুল ফুটিয়ে যাবে। কোনো প্রয়োজন নেই আপন ছেড়ে পরকে মাথায় তোলার, বরং আপনকে মাথায় তুলে সে তোমাকে মাথায় তুলবে। আমি চেষ্টা করব। শেহরিন আমাদের বাসার অতিথি। আমি চাই একটা দিনের জন্য হলেও সে বুঝতে সক্ষম হোক এটা তার আপন বড় জায়ের বাসা, যেখানে সে নিরাপদ এবং নিশ্চিন্ত। তিথি যৎ সামান্য ঠোঁট প্রসারিত করে মাথা নাড়িয়ে ভেতরে চলে যায়। মস্তিষ্কে চলাচল বিবেচনা বোধে দরপতনে সে আবারও নাজেহাল। একটু নিজস্ব সময় প্রয়োজন তার। রাত 9টা শুকনিপাশ। আমি কি এখন আসবো? যদি আমাকে ভরসা করতে না পারো। শান্তি এক মুহূর্তের জন্য নীরব হয়ে যায় তিথির কথায়। তাৎক্ষণিক কি জবাব দিবে বুঝে উঠতে পারে না। অস্থির চিত্তের পায়চারি কমিয়ে ধীর কণ্ঠেই বলে, ভাবি, মাইন্ড করবে না প্লিজ। তুমি হয়তো নিজ চোখে মেয়েটাকে দেখতে পারছো, সে কোন কন্ডিশনে আছে, আর কি ঝড় তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। তার নিরাপত্তাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এত সতর্কতা মেনেও আমরা পেরে উঠছি না। তুমি আসতে পারো তাহলে সানজি, শেহরিন ঘুমাচ্ছে। আমি চাইছি তোমাকে বিশ্বাস করতে ভাবি, কিন্তু তোমার ভাইয়া হয়তো মানছে না, তাই তো? সানজি নিশ্চুপ হয়ে যায়। কি করে বলবে এখন তোমার ধারণাটাই সত্য? সারফরাজ এই মুহূর্তে শেহরিনকে তিথির কাছ থেকে নিয়ে আসার আদেশ দিয়েছে এবং সেটা কঠিন চিত্তে। সে কোনোভাবেই রাজি নয় শেহরিন তিথির কাছে থাকুক। নিজেই যেত আনতে, কিন্তু সে ব্যস্ত আসিফের খোঁজে। সান্নিধ্যের কেস সামলাতে দম ফেলার নিঃশ্বাসটুকু নিতে পারছে না। এদিকে তো আবার আজাদের মৃত্যু। টিভি চ্যানেলে অ্যাপার্টমেন্টে হামলার খবর ছড়িয়ে পড়েছে। আচ্ছা, তুমি এসে নিয়ে যাও শেহরিনকে। যদিও পরিস্থিতি অনুযায়ী তোমার এখন একা বের হওয়াটা উচিত নয়। বাবা
ভাবি, বলো, ভাইয়ার মনে বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে কি? তোমার ভাইয়া আমাকে বিশ্বাস করবে না। বিশ্বাস করার মতো কাজ করলে নিশ্চয় করবে। সেই সময়টুকু তো দিতে হবে। সানজিৎ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। মলিন হেসেই বলে, আমি কালকে গিয়ে শেহরিনকে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত তোমার আমানতে ওকে রেখে দিলাম। তুমি আমার বিশ্বাসটুকু ভেঙো না প্লিজ, নইলে সরফরাজ এবং সান্নিধ্য ভাইয়ার কাছে আমি মুখ দেখাতে পারবো না কোনো দিনও। ধরতে পারো, একটা রিস্ক নিলাম বড়সড়। অপর পাশ হতে কিছুক্ষণের জন্য নীরব সুর ভেসে আসে। তিথি তৎক্ষণে কোনো জবাব দেয় না, তবে সানজির প্রতীক্ষা দীর্ঘ হওয়ার আগে স্পষ্ট স্বরেই বলে ওঠে, কালকে দেখা হচ্ছে। তিথি ফোন কেটে দেয়। সানজি কান হতে ফোন নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিক পানে। জীবন কিছু কেড়ে নিলে হয়তো কিছু ফিরিয়ে দেয় তার সঙ্গে। তিথির এই একটু একটু পরিবর্তন এত প্রতিকূলতার মাঝে খানিকটা হলেও স্বস্তির আভাস দিচ্ছে। এখন বের হবে? না, তাহলে সমস্যা নেই। একা একা? সানজি ফোন ছেড়ে সান্নিধ্যের কাবার্ড হতে কিছু ফাইলপত্র বের করার জন্য উদ্যত হয়। মিসেস নাজনীনের দিকে না তাকে নিরেট গলায় বলে, হঠাৎ এত চিন্তা? জিজ্ঞেস করছি এমনি। খবরে তো পরিস্থিতি খারাপ দেখাচ্ছে। তিথিভাবির কাছে শেহরিন। তিথির কাছে? কেন অবাক হচ্ছ? মিসেস নাজনীন সত্যি অবাক হন, কিন্তু মেয়ের সামনে খুব একটা প্রকাশ করেন না। তিথির কাছে শেহরিন রয়েছে কথাটা শুনে মুখভঙ্গি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। ধীর গলায় শুধায়, ভালো আছে। জেনে কি করবে? ভালো না থাকলেই তো তোমার ভালো। এখন তো খুশি হয়েছ, ছেলে ছেলের বউ দুজনেই অথৈ সাগরে ভাসছে। এটাই তো চেয়েছিলে। এভাবে বলছো কেন? অন্যভাবে বলার তো পথ রাখোনি। মেয়েটার এই দুর্দশার পেছনে কি তোমাদের কোনো দায়ভার নেই? মিসেস নাজনীন চুপ হয়ে থাকেন। সানজির প্রশ্নের উত্তর তার অজানা। এই মুহূর্তে নিজেকে নির্দোষ দাবি করার মন মানসিকতা তার নেই। ছেলে পুলিশি হেফাজতে ছেলের বউয়ের দুর্গম পরিস্থিতি একটু হলেও তার শক্ত মনের ভীতিটাকে নাড়িয়ে দিয়েছে সবকিছু। পারছে না একপাক্ষিক হয়ে আর বিচার করতে। শেরিনকে সুখনিবাসে নিয়ে আসবে? না, অ্যাপার্টমেন্টেই থাকবো। নিরাপদ হবে না তো? সানজি ফাইল হতে দৃষ্টি তুলে মুখ বাঁকা হাসি ঝুলিয়ে তীক্ষ্ণ গলায় বলে, সুখনিবাসে নিরাপদ হবে তো? মিসেস নাজদিন স্তব্ধ চোখে তাকান মেয়েটিকে। কঠিন গলায় বলে, তুমি কি আমাকে প্রশ্নবিদ্ধ করতে ভালোবাসো? নিজেকে যদি প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে পারো আম্মা, তাহলে জবাবদিহিতা করতে এত ভয় কেন? আমি বলেছিলাম না তুমি আফসোসে পড়বে? দেখো, সত্যি কিন্তু তাই হচ্ছে। তোমার সাজানো গোছানো সংসারে আজ কোনো প্রাণ নেই। নিজের সন্তানদের ভালো মন্দের চাইতে স্বজনপ্রীতির দিকটা তোমার কাছে অত্যাধিক গুরুত্বের। আজ কেন শেহরিনের খোঁজ নিচ্ছ? যা খুশি হোক মেয়েটার, তাতে তোমার কি? তুমি তো আর মা নও। তুমি নিজে ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছ শাশুড়ি কখনো মা হতে পারে না। মিসেস নাজনীনকে স্থির মূর্তি করে দিয়ে সানজি হাতের ফাইলগুলো নিয়ে ঘর হতে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। সে জানে তার বলা কথাগুলোর ভারত্ব অনেক, হয়তো অনেক শুনতে দৃষ্টিকটু লাগে, কিন্তু উপায় নেই। মানুষের বিবেক জাগ্রত করতে এটুকুর প্রয়োজন আছে। তবে সে বুঝেছে তার আম্মার চোখে মুখে স্পষ্ট অনুশোচনার রেশ ভেসে বেড়াচ্ছে বেশ কিছুদিন হলো। বিশেষ করে শেহরিনের প্রেগনেন্সির বিষয়টা জানার পর হতে সে চায় একটু খোঁজ খবর নিতে, একটু কথা বলতে, কিন্তু পারে না কোনো একটা পিছু টানের জন্য। দরজার কাছে গিয়ে হাঁটা রোধ করে সাজি পিছু ঘুরে তাকিয়ে বলে, আম্মা, তোমার কাছে একটা অনুরোধ। শেহরিন যে তিথিভাবির কাছে আছে, এই নিয়ে তিথিভাবিকে কোনো কুমন্ত্রণা দেবে না বা কোনো থার্ড ক্লাস মেয়েকে জানাবে না। তিথিভাবি নিজেকে সংশোধনের পথে পা রেখেছে। তুমি কাটা বিছিয়ে আর দিগ্ভ্রান্ত করো না। একটু দয়া করো, বিশ্বাস করো, মেয়েটা খুব কঠিন একটা সময় পার করছে। আল্লাহ যে ওকে জীবনের শুরুতেই এত কঠিন একটা পরীক্ষা নেবে, সেটা আমরা কেউই ভাবতে পারিনি। সানজিৎ চলে যায়। মিসেস নাজনীনের দৃষ্টি শূন্য হয়ে ওঠে। কানে বাজতে থাকে শেহরিনের বিদায়কালে বলে যাওয়া কথাগুলো। মাতৃত্বের দিকটা তাকে ভঙ্গুর করে তোলে। সে কি সত্যি পাষাণের মতো আচরণ করেছে? নিজের ক্ষোভটাকে
কি বেশি আগ্রহযোগ্য করে ফেলেছে যা আজ নিজের ছেলে মেয়ে স্বামীর চোখে তাকে অপরাধী করে তুলছে। কাবার হতে একখানা ডায়েরি সাঁচের ফাইল নাওয়াকালে ফ্লোরে পড়ে গিয়েছিল। মিসেস নাজনীন সেটা তুলতে ধীর পায়ে এগিয়ে যায়। ডায়েরিটা তুলে যথাস্থানে রাখতে গিয়ে ডায়েরির উপরের পৃষ্ঠায় চোখ আটকে যায়, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা শেহরিন এবং তার একগুচ্ছ জীবন কথা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভিআইপি ভিজিটিং রুম। শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষটির দেওয়ালে লাগানো রয়েছে ফ্যাকাশে ক্রিম রং। মাঝখানে একটি বর্গাকার টেবিল, দুপাশে দুটো চেয়ার। টেবিলের ওপর প্লাস্টিকের ফুলদানিতে কৃত্রিম অর্কিড সাজানো। কক্ষের এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছে একজন প্রিজন গার্ড। দরজা খুলতে খুলতে ভেতরে প্রবেশ করেন শাহজাহান খান। পরনে তার সাদা পাঞ্জাবি পাজামা। কারাগারের সুপারিনটেন্ডেন্ট নিজের তাকে কক্ষ পর্যন্ত এগিয়ে দিয়েছেন। শাহজাহান সাহেব ধীরে সুস্থে চেয়ারে বসেন। একটুখানি অপেক্ষা পালাবদল ঘটিয়ে কয়েক মিনিট পার হতেই দরজা দিয়ে প্রবেশ করে সান্নিধ্য। পরনে তার সাদা টি শার্ট ও ধূসর ট্রাউজার। কারাবাসের ছিন্ন সরব তার চুল কিছুটা এলোমেলো হয়ে থাকলেও চোখে মুখে তার ধারালো ফলার ন্যায় তীক্ষ্ণ। হাঁটার ভঙ্গিমায় তার অ্যাটিটিউড ঠিকঠাক থাকলেও বাবার সামনে ঔদ্ধত্য প্রকাশ পায় না। সেহরিন কেমন আছে? ভালো আছে। সান্নিধ্য চেয়ার টেনে সামনাসামনি বসে, দুহাত মুষ্টিবদ্ধ করে টেবিলে রেখে ভারী কণ্ঠেই বলে, কি করছো তোমরা? কি করছি মানে? নাসিবের লোক সুযোগ পেল কিভাবে? এত বড় কলিজা কিভাবে হলো আমার বাসায় প্রবেশ করার? তুমি জেনেছো? জানাটা অস্বাভাবিক। শাহজাহান সাহেব স্থির চোখে তাকান ছেলের জ্বলন্ত মুখরেখা দেখে ধীর স্বরেই বলেন, অস্বাভাবিক পরিস্থিতি হয়ে আছে। সব দিকটা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে সান্নিধ্য। বুঝতে চেষ্টা করো। আজাদের মৃতদেহ তদন্ত নিয়ে নতুন করে দৌড়ঝাঁপ সৃষ্টি হয়েছে। সারফারাজ দিনরাত এক করে তোমার জন্য আসিফকে খুঁজে বেড়াচ্ছে, আইনি লড়াই লড়ছে। তোমার সমস্ত লোক কাজে লেগে আছে, কেউই হাত গুটিয়ে বসেনি। আমি জবাবদিহিতা চাই না বাবা, আমি সেহরিনের নিরাপত্তা চাই। কেন এরকম হলো? আই এম সরি। বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে। নাসিরের লোকগুলো টাকা খাইয়েছিল অ্যাপার্টমেন্টের মালিককে। তো মালিক বেঁচে আছে কেন? সান্নিধ্যর কথায় শাহজাহান সাহেব বিরক্ত বোধ করেন। রাগান্বিত স্বরেই বলেন, তো তুমি কি চাও? আর একটা মার্ডার কেস এসে গলায় ঝুলে পড়ো? কম হয়েছে অতিরিক্ত ব্যাপারে তুমি সান্নিধ্য, যার কারণে আজ এই অবস্থা। আমার যা খুশি হোক, সেহরিনের কিছু হবে না, এটা মেনে কাজ করো। তুমি নিজেকে যত পাওয়ারফুল ভাবছো, তোমার অপোনেন্ট তার চেয়ে কিন্তু কম নয়। তোমার পথটা এখনো অক্ষত রয়েছে জন্য যে দুদিন পর এমনই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তোমার দল তোমার সঙ্গে বিট্রে করে চলেছে। ট্রাকল দেওয়া হয়তো সহজ নয়। এর মধ্যে আসিফকে আমরা যদি না ধরতে পারি, যদি পুলিশ কিংবা নাসিরের লোক ধরে, তাহলে সব শেষ। পুলিশি চার্জশিট জমা দিয়েছে কি? অতি শীঘ্রই দিবে। আবার নতুন করে শুরু হবে আইনি লড়াই। লয়ার কি করছে? সবাই সবার কাজে ব্যস্ত। সান্নিধ্য মুষ্টিবদ্ধ হাত ছেড়ে চেয়ারের সাথে গা এলিয়ে দেন। দুহাতে চুলগুলো পেছনে ঠেলতে ঠেলতে ঠান্ডা গলায় বলেন, যদি এবার কোনোভাবে বের হতে পারি তাহলে। আবার জেলে ঢোকার পথ করবে? শাহজাহান সাহেবের কথায় সান্নিধ্য মৃদু হাসে, শীতল চোখে তাকিয়ে বলে, আমার বাসা তছনছ করে ফেলেছে। ভাগ্যক্রমে সেহরিন বেঁচেছে। ক্যান ইউ ইম্যাজিন? আমি তো মাথা থেকে বের করতে পারছি না। শান্ত হও সান্নিধ্য। আমি বাইরে থেকে সব চেষ্টা করছি। মিডিয়া, প্রশাসন সব জায়গায় প্রেশার দিচ্ছি, কিন্তু তোমাকে এই সময় একটু স্থির থাকতে হবে। লং টাইমের ব্যাপার স্যাপার। পাগলা কুকুরের ন্যায় খেপেছে সবাই। কামড় দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে। যত টাকা লাগে লোক লাগাও। শাহজাহান সাহেব ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ান। নিজ পাঞ্জাবি ঠিক করতে করতে ভারী কণ্ঠেই বলেন, টাকা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মানুষে। এক্ষেত্রে আসিফ হচ্ছে ট্রাম্প কার্ড। ও যার যারে আটকাবে সে এই খেলার মোড় ঘুরিয়ে দেবে। জাস্ট একটু চিন্তা করে দেখো। তোমার লোক, তোমার সব কিছু, কিন্তু আজ এই সময় তুমি হয়ে গিয়েছ অপশন। আর এটাই রাজনীতি। অভিজ্ঞতা কথা বলে। উত্তেজিত হলেই সব কিছু সমাধান করা যায় না। দেখা যাক কি হয়। তোমাকে দেখে আমি আশ্চর্য হই। আশ্চর্য হওয়ার কিছু নেই। রাজনীতিতে পা রাখার পর হতে বলে চলেছ হজম করতে শেখো। এখন তো হজম করছি।
শাহজাহান সাহেব ছেলেদিকে এক নজর তাকিয়ে থেকে গম্ভীর মুখরেখায় মাথা নাড়িয়ে বলেন, আসছি তাহলে। সেরিনকে দেখে রেখো। রাখবো। অতঃপর কেটে যায় 2 মাস। এপ্রিলে হাওয়া বদল ঘটে, প্রকৃতিতে আসে আমূল পরিবর্তন। ঋতুর পালা বদলের সাথে পরিবর্তন ঘটে মানুষের জীবনের চিত্ররেখা। বৈশাখের ঝড় হওয়ার মতো ঝড় এখনো বয়ে চলেছে শেহরিনের ওপরে। মাতৃত্বে 9 মাস 2 সপ্তাহ চলছে তার। ভরা পেট একদম, শরীরে এসেছে বেশ পরিবর্তনের ছায়া। শুভ্র মুখটাতে স্নিগ্ধতার ভাটা পড়েছে, নেই কোনো প্রফুল্লতা। 3.5 মাস হয়ে গেল সে তার নেতা সাহেবের থেকে আলাদা। সে জানতো নেতা সাহেবকে ছাড়া থাকতে পারবে না, তবে তার ধারণা ভুল হয়েছে। সে পারছে থাকতে, তবে রাতের শান্তির ঘুমটুকু উবে গিয়েছে এই দুর্গম যাত্রায়। স্লিপিং পিলস তার নিত্য সঙ্গী। হাই পাওয়ারের পিলসকে সে চোখ বুজে অতলে বোধ হয়ে থাকে। ঘুমের মধ্যে চোখের কার্নিশ পেয়ে তার জল গড়িয়ে পড়ে, কখনো কখনো ফুপিয়ে কেঁদে ওঠে অজান্তেই। বৃষ্টিমুখো এক রাত, ঝমঝমে বৃষ্টিতে গাঢ় শীতল হয়ে উঠেছে চারিপাশ। সন্ধ্যা হতে চিনচিনে অসহ্য ব্যথা শুরু হয়েছে শেহরিনের। শুয়ে বসে কোনো কিছুতেই কোল পাচ্ছে না। মনে হচ্ছে পেটের নাড়ি ছিঁড়ে বের হয়ে আসবে। আকাশ ভেঙে নামা ধারাপাতের শব্দে সব অন্য শব্দ ঢাকা পড়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণায় তার কপাল বেয়ে ঘাম ঝরছে। প্রসব বেদনায় কাটানো নারীর ছটফটানো অবস্থা দেখে সানজির মনে খানিকটা ভয় এসে ভিড় করে। অধীর অভিমানে সে মিসেস নাজনীনকে ভিড়তে দেননি শেহরিনের কাছে এতদিনেও। অ্যাপার্টমেন্টের সমস্ত ঝামেলা চুকিয়ে সে আর শেফালি থাকে শুধু। এছাড়া সারফরাজ, তিথি, শাহজাহান সাহেব, রিজল সাহেব সবার আসা যাওয়া লেগেই আছে। আপা, ভাইজান রে কল করেন তাড়াতাড়ি, পানি ভাঙা শুরু হয়েছে, আর দেরি করন যাইব না। শেফালির চিৎকার স্বরে বলা কথায় সানজি তড়িঘড়ি করে সারফরাজকে কল করে। চোখ মুখ তার ঘেমে কেটে অবস্থা খারাপ। শেহরিনের মুখরেখা ব্যথায় নীল হয়ে এসেছে দেখে সে হতবিহ্বল হয়ে পড়ে। ডাক্তার ম্যামের ডেট অনুযায়ী সে নিশ্চিত ছিল এই ভেবে যে হাতে এখনো সময় রয়েছে কিছুটা দিন, কিন্তু এত তাড়াতাড়ি যে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছ? ভাইয়া তাড়াতাড়ি আসো, শেহরিনের অবস্থা ভালো না, ও কান্না করছে খুব। প্লিজ তুমি এখনই আসো। ফোনের অপর পাশুতে কি বলে শোনা যায় না। সানজি শোনার অবস্থাতেও থাকে না। তাড়াতাড়ি কল কেটে সে তিথিকে ফোন করে, সেই সাথে রিজওয়ান সাহেবকে। একটু শান্ত হও সোনা, সব ঠিক হয়ে যাবে। শেহরিন ক্রমেই অস্থির হয়ে ওঠে। লাল চোখ দুটোতে টপ টপ করে জল ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে গিয়েও ব্যর্থ হচ্ছে বারে বারে। নাক মুখ দিয়ে ক্রমাগত শ্বাস টানতে টানতেই বলে, আপু আমি মরে যাচ্ছি মনে হয়, একটা বার আমাকে ওনার কাছে নিয়ে যাও, আমি সহ্য করতে পারছি না। কিছু হবে না তোমার, একটু দাঁড়াও সোনা। শেফালি, নিচের সব গেট খুলে দাও তো প্লিজ। শেফালি উঠে দৌড়ে চলে যায়। শেহরিনের অবস্থা দেখে তার রীতিমতো গা হতে ঘাম চড়ছে। জীবনে অনেক পোয়াতের মুমূর্ষ অবস্থা দেখেছে সে, কিন্তু এমন কঠিন অবস্থা কমই দেখেছে। রাত 8:30, তুমুল বর্ষণের মাঝে ছুটে আসে সারফরাজ এবং রিজওয়ান সাহেব। রিজওয়ান সাহেব পথিমধ্যেই ছিলেন মেয়ের জন্য। প্রত্যেক সপ্তাহে সে চট্টগ্রামে আসেন এখন। ভাগ্য সুপ্রসন্ন, আজ একদম সময় মতো এসেছেন। বৃষ্টির মাঝে পুরো গাত্র ভিজিয়ে শেহরিনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। লাল রঙের আলো ফেলে ঘুরতে থাকা সাইরেন তীব্র শব্দ করে বের হয়ে যায় অ্যাপার্টমেন্ট থেকে। মেঘ বৃষ্টির দোলাচলে সেই করুণ সুর ভেসে বেড়ায় চারপাশ জুড়ে। তীব্র বেগে গাড়ি ছুটে চলে হাসপাতালের দিকে। ঝড়ো হাওয়ায় রাস্তার প্রতিটা বাঁক যেন শেহরিনের সহ্যসীমার পরীক্ষা নিয়ে চলে। হাসপাতাল হতে মাত্র কয়েক কিলোমিটার আগেই হঠাৎ এক অপ্রত্যাশিত বিভীষিকা পথ আটকে দাঁড়ায় তারই মাঝে। সঙ্গে সঙ্গে থেমে যায় গাড়ির চাকা। বৃষ্টির মাঝে রেড লাইটের আবছা আলোয় চোখের সামনে এসে ভিড়ে আড়াআড়ি ভাবে দাঁড়ানো দুটো গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে সামনে। অ্যাম্বুলেন্সের ক্রমাগত হর্ন তাদের কর্ণকুহরে পৌঁছে যেন পৌঁছায় না। রিমন, রাস্তা ক্লিয়ার কর। ভাই, আপনার মামার লোক নেমেছে রাস্তায়। সারফরাজের মুখ শক্ত হয়ে ক্রোধান্বিততে তেতে ওঠে। হাত মুঠো পাকিয়েই বলে, মামা মাই ফুট, যেমন পারিস সরিয়ে দে। রাজাক সাহেবের ভাড়া করা গুণটা অনেকদিন হলো উৎপেতে ছিল মোক্ষম সুযোগের জন্য।
আজ সেই সুযোগ মিলতেই হিংস্র হয়ে ওঠে অ্যাম্বুলেন্স সহ সারফরাজের গাড়িকে। দুটো গাড়ি মিলে আটকে ফেলে। ভেতরে শেহরিনের গা কাঁপিয়ে ঝিৎকারে রিজওয়ান সাহেব হতভম্ব হয়ে গাড়ি হতে নেমে আসেন। বর্ষণের প্রতিটি ফোঁটার সঙ্গে মেয়ের কষ্টের ছাপ তার চোখ হতে গড়িয়ে পড়ে। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা রাস্তাটা ছাড়ুন, আমার মেয়েটাকে বাঁচাতে দিন, এতটা নির্দয় হবেন না। রাজ্জাক সাহেব গাড়ির কাছ নামিয়ে ক্রূর হাসি হাসেন। রিজন সাহেবের অনুনয় মাখা হাতে অনুরোধ তার কাছে বেশ মজা লাগে। আজ একদম প্রতিশোধের মোক্ষম সময়। এই সময়টার জন্যই তার এত অপেক্ষা।